আজকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট টু বি পার্টটা শুরু করবো। তো টু বি পার্টটা ভীষণই ইম্পর্টেন্ট। টু এ পার্টটা দেখে তবেই কিন্তু টু বি পার্টটায় আসবে। তো এটা ক্লাস টু এর থার্ড সেমিস্টার, আজকে হচ্ছে পার্ট ওয়ান। তো পার্ট ওয়ানটা ভালো মতো বুঝবে, কারণ এখানে হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আজকে বেসিক কনসেপ্টগুলো আমরা শিখবো এবং কিছু অঙ্ক কিন্তু করবো। তো এই চ্যাপ্টারে করার জন্য প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো নির্ণায়কের সমষ্টি। তো নির্ণায়কের সমষ্টিতে আমাদের প্রথম যে পয়েন্টটা জানা দরকার সেটা হলো দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টিকে একটি নির্ণায়কে প্রকাশ। ধরো দুইটা ডিটারমিনেন্ট আছে, একটা হলো a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। আর একটা নির্ণায়ক আমরা যোগ করবো, দুইটাই আমি তোমাদের দেখেছি, দুইটারও বেশি কিন্তু থাকতে পারে। k1 k2 k3, a2 b2 c2, a3 b3 c3। এই যে দুইটা নির্ণায়ককে বলছে একটি নির্ণায়কে প্রকাশ করা যায়। তো নির্ণায়কের সমষ্টিটা কিন্তু ভালো মতো বুঝবে। তো নির্ণায়কের সমষ্টি বলছে যখন দুইটা নির্ণায়ক দেওয়া থাকবে, যদি দেখো যে কোনো সারি বা কোনো স্তম্ভ যদি একই এলিমেন্ট থাকে, তাহলে সেই এলিমেন্টগুলো কিন্তু চেঞ্জ হবে না। যেমন এই যে প্রথম ডিটারমিনেন্ট এবং দ্বিতীয় ডিটারমিনেন্ট, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি, এই যে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি দুইটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেম। তো এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। a2 b2 c2, a3 b3 c3 যা আছে লিখে দিব। কোথায় চেঞ্জ হবে? উপরের গুলো, ম্যাট্রিক্সের মতো কিন্তু উপরের গুলো যোগ হবে। এই যে k1 এর সাথে a1 যোগ, তার মানে a1 প্লাস k1, তারপরে হচ্ছে b1 প্লাস k2, তারপরে হচ্ছে c1 প্লাস k1। এইভাবে কিন্তু কোনো দুইটা ডিটারমিনেন্ট বা কোনো তিনটি ডিটারমিনেন্টের যোগফল কিন্তু আমরা এইভাবে নির্ণয় করব। তাতে করে এই ডিটারমিনেন্ট যখন ভাঙাবে, তাদের সমষ্টির রেজাল্টটা এই ডিটারমিনেন্টের রেজাল্টের সাথে কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখব, যে যখন কোনো ডিটারমিনেন্টের যোগ করব, যদি দেখো যে কোনো সারি বা কোনো স্তম্ভের এলিমেন্টগুলো একই, তাহলে ওই ডিটারমিনেন্টের সারি বা স্তম্ভগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। কোথায় চেঞ্জ হবে? উপরে যে জায়গাগুলো, এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দুইটা ডিটারমিনেন্টের উপরের সারিটা কিন্তু আলাদা, উপরের সারিটা আলাদা, তখন সেগুলো ম্যাট্রিক্সের মতো কিন্তু যোগ হবে। এই জন্য বলছে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টিকে একটি নির্ণায়কে বলছে প্রকাশ করা যায়। ম্যাট্রিক্সে হলে কিন্তু এগুলো যোগ হয়ে যেত, প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্ট যোগ হয়ে যেত। দুই নম্বর পয়েন্টে কি বলছে, যে একটি নির্ণায়কে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ। আগেরটা ঠিক উল্টাটা। আগেরটা বলছে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টিকে একটি নির্ণায়কে প্রকাশ করা যায়। এবার বলছে একটি নির্ণায়কে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তার মানে ধরে নাও এই যে ডিটারমিনেন্টটা আছে, ধরে নাও এই ডিটারমিনেন্টটা আছে a1 প্লাস k1, b1 প্লাস k2, c1 প্লাস k3। আচ্ছা, এখানে k3 হবে, হ্যাঁ, k3। আর নিচে আছে a2 b2 c2, a3 b3 c3। এই যে একটি নির্ণায়ক এখানে নিয়ে নিলাম, বলছে এই নির্ণায়কটিকে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তো এই নির্ণায়কটাকে আমি যদি ভাঙায় লিখি, তো ভাঙায় লিখলে বলছি a2 b2 c2, a3 b3 c3, এগুলো প্রথমে লিখে নিতে হবে। উপরটায় দেখো a1 প্লাস k1 আছে, তাহলে প্রথম যে ডিটারমিনেন্টটা থাকবে সেটা বলছে a1, তারপরেরটা হচ্ছে b1, তারপরটা হচ্ছে c1 নিব, প্লাস পরের যে ডিটারমিনেন্টটা নেব, এই যে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি এলিমেন্টগুলো কিন্তু সেম রাখবো। তার মানে a2 b2 c2 এগুলো সেম, a3 b3 এগুলো সেম। আর উপরে শুধু লিখে দেবো k1 k2 k3। এইভাবে কিন্তু কোনো একটা নির্ণায়কের হ্যাঁ সমষ্টিকে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কোনো একটা নির্ণায়ককে, এই যে নির্ণায়ককে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আগেরবার এই দুইটা যোগফল এই রেজাল্টটা দিছিল, এবার এই রেজাল্টটাকে তুমি এইভাবে কিন্তু লিখতে পারো। এটা কিন্তু ডিটারমিনেন্টের বা নির্ণায়কের সমষ্টির দুইটা ধর্ম। ঠিক আছে? এগুলো কিন্তু মনে রেখো। এরপরে আমাদের নির্ণায়কের কতগুলো ধর্মাবলী জানতে হবে, যে ধর্মগুলো জানলে কোনো একটা নির্ণায়কের মান নির্ণয় করা কিন্তু খুবই সোজা। ঠিক আছে? তো আমরা জানি একটা 2x2 ডিটারমিনেন্ট কিভাবে তার বিস্তৃতিকরণ করে, 3x3 ডিটারমিনেন্ট কিভাবে তার বিস্তৃতিকরণ করে। এবার এই যে নির্ণায়কের ধর্মাবলী তুমি যদি জেনে যাও, তাহলে কোনো একটা নির্ণায়কের ডাইরেক্ট তুমি মান বের করতে পারবে। ঠিক আছে? তো এক নম্বর ধর্মটা কি বলছে দেখো, যে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি, সেটা স্তম্ভের ক্ষেত্রেও হতে পারে, যদি দেখো সকল পদের মান শূন্য, তাহলে নির্ণায়কটার মানটা একদম শূন্য হয়ে যাবে। ধরে নাও কোনো একটা ডিটারমিনেন্ট ডেল এরকম দেওয়া আছে a1 b1 c1, a0 0 0, a2 b2 c2 এরকম দেওয়া আছে। ধরে নাও a2 b2 c2 এরকম দেওয়া আছে এলিমেন্ট নিয়ে, হ্যাঁ। তাহলে এইটা কিন্তু আমরা আগের চ্যাপ্টার অনুসারে 3x3 ডিটারমিনেন্ট যেভাবে বিস্তৃতিকরণ করে, ওইভাবে আমরা করব না। একদম এই ধর্মটা যদি জানি, তাহলে তার মানটা কিন্তু শূন্য। কেন? কি বলছে, কোনো একটা নির্ণায়কের একটা সারি সকল, এই যে সকল হতে হবে কিন্তু, ঠিক আছে, একটা কিন্তু হলে হবে না। সকল পদের মান যদি শূন্য হয়, তাহলে কিন্তু তার মান শূন্য হয়ে যাবে। সারির ক্ষেত্রে যেরকম সত্য, স্তম্ভের ক্ষেত্রেও সত্য। তো এখানে দেখতেই পাচ্ছ যে দ্বিতীয় সারির সকল পদ শূন্য, তাহলে এই ডিটারমিনেন্টটাকে আর বিস্তৃতিকরণ করতে হবে না। ডাইরেক্ট এই রেজাল্টটা বা ডিটারমিনেন্টের মানটা কিন্তু শূন্য বসাই দিবে। যেমন একটা আমি উদাহরণ নিয়েই দেখাই। ধরে নাও তোমাকে একটা ডেল ডিটারমিনেন্ট দিলাম 1 2 3 0 0 0 5 7 8, এটা। ধরো আগের চ্যাপ্টার অনুসারে যদি তুমি বিস্তৃতিকরণ করো, তাহলে কি লিখবে? প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে ডিটারমিনেন্টটা যদি আমরা ভাঙাই বা বিস্তৃতিকরণ করি, তাহলে কি হবে? প্রথম এলিমেন্টটা যদি নেই, প্রথম সারি প্রথম স্তম্ভ এলিমেন্টটা বাদ দিয়ে এই যে ডিটারমিনেন্টটা পাবো, সেই ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ হলে প্রথমটা হয়ে যাবে 0 0, তারপর -2, হ্যাঁ, তারপর -2, এইটা এলিমেন্টটা, এই সারি এই স্তম্ভ, এই সারি এই স্তম্ভ বাদ দিয়ে এটা 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 গুণ করবো, তাহলে 0 0, তখনও পাবো +3। +3 নিলে দেখো
প্রথম সারি প্রথম স্তম্ভ বাদ দিয়ে এই যে ডিটারমিনেন্টটা পাবো সেখানে দেখো 0 মাইনাস 0, তো সমস্ত এলিমেন্টগুলো 0 আছে, তাহলে রেজাল্ট হয়ে যাবে 0। তাহলে এইভাবে 3x3 ডিটারমিনেন্টটা তোমাকে বিস্তৃতিকরণ করতে হবে না, ডাইরেক্ট যদি দেখো কোনো ডিটারমিনেন্টের কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভের, হ্যাঁ স্তম্ভের ক্ষেত্রেও কিন্তু সত্য, মানে যদি ধরে নাও এরকম আছে যে a1 b1 0, a2 b2 0, a3 b3 0, তখনও কিন্তু এই ডিটারমিনেন্টটার ভ্যালুটা কিন্তু 0 হবে, হ্যাঁ কারণ এই যে তৃতীয় স্তম্ভটা প্রত্যেকটা এলিমেন্টের মান কিন্তু শূন্য। তাহলে প্রথম ধর্মটা আমরা শিখে নিলাম, হ্যাঁ তাহলে এই যে ধর্মগুলো জানলে কিন্তু কোনো একটা ডিটারমিনেন্টে ডাইরেক্ট তুমি অ্যান্সার লিখতে পারবে। দেখো 2 নম্বর ধর্ম কি বলছে, কোনো নির্ণায়কের সারিগুলি স্তম্ভতে এবং স্তম্ভগুলি সারিতে পরিবর্তন করলে নির্ণায়কের মান বলছে অপরিবর্তিত থাকে। ধরে নাও একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট দেওয়া আছে a1 b1 a2 b2, আমি 2x2 নিলাম, ঠিক আছে। এই যে ডিটারমিনেন্টটা আছে সেই ডিটারমিনেন্ট থেকে আরেকটা ডিটারমিনেন্ট আমি বানালাম, সেটা হলো del1। del1 কেমন ডিটারমিনেন্ট বলছে, এই ডিটারমিনেন্টের সারিগুলো স্তম্ভ বরাবর লিখবো আর স্তম্ভগুলো সারি বরাবর লিখবো, তাহলে যে ডিটারমিনেন্ট তৈরি হবে সেই ডিটারমিনেন্ট হলো del1। তার মানে এই যে প্রথম সারি চলে যাবে প্রথম স্তম্ভে del1 প্রথম স্তম্ভে, আর দ্বিতীয় সারি চলে যাবে দ্বিতীয় স্তম্ভে দ্বিতীয় স্তম্ভে দ্বিতীয় স্তম্ভে, ঠিক আছে। প্রথম সারি গেল প্রথম স্তম্ভে, যে প্রথম সারি প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তার মানে সারিগুলো এই যে সারিগুলি স্তম্ভতে লিখলাম আর স্তম্ভগুলি হয়ে গেল কি সারিতে। তাহলে বলছে নির্ণায়কের মানটা অপরিবর্তিত থাকে, তার মানে ডেল আর ডেল ওয়ানের ভ্যালুটা কিন্তু সেম থাকবে, এটাই তোমাদের বলছে। ধরে নাও একটা উদাহরণ দিই, তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ডেল একটা ডিটারমিনেন্ট তৈরি করতে 2 4 8, ধরে নাও 2, হ্যাঁ 8 2, এটা এই ডিটারমিনেন্টের যদি আমরা মান নির্ণয় করি, তাহলে এই যে 8 2 16, 16 মাইনাস 8, তাহলে এটা হয়ে যাবে 8 হয়ে যাবে রেজাল্ট। তো ধরে নাও এই ডেল থেকে del1 একটা ডিটারমিনেন্ট তৈরি করবো, কেমন ডিটারমিনেন্ট বলছে, এই ডিটারমিনেন্টের সারিগুলো আমি স্তম্ভ বরাবর লিখবো, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে এইদিকে 2 4 হয়ে গেল, 2 4 সারিতে ছিল স্তম্ভতে হয়ে গেল, 2 8 হচ্ছে সারিতে আছে, 2 8 স্তম্ভতে চলে গেল। যদি এটা ভাঙা তখন বলছে দেখো তার মানটা কিন্তু একই থাকবে, তাহলে এই যে 8 2 16, 4 2 8, তাহলে এই যে 16 থেকে 8 বিয়োগ করলে 8 হবে। মানে দেখতে পাচ্ছি সারিগুলো স্তম্ভতে এবং স্তম্ভগুলো সারিতে কোনো একটা ডিটারমিনেন্টে যদি পরিবর্তন করো তাহলে বলছে তার মান অপরিবর্তিত থাকে, তার মানে এখানে ডেল আর ডেল ওয়ানের ভ্যালুটা কিন্তু সেম, ঠিক আছে। 3 নম্বর ধর্মটা দেখো, 3 নম্বর ধর্মটা কিন্তু ভিএ অনেক ডিটারমিনেন্টে কিন্তু আমরা ইউজ করবো। কি বলছে দেখো, যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারির, সেটা কিন্তু স্তম্ভের ক্ষেত্রেও সত্য, বলছে মধ্যে যদি স্থান পরিবর্তন করি তাহলে নির্ণায়কটার যে সংখ্যাগত মান সেটা অপরিবর্তিত থাকবে, কিন্তু তার চিহ্নের পরিবর্তন হয়। ধরে নাও ডেল একটা ডিটারমিনেন্ট 3x3, a1 b1 c1 a2 b2 c2, ধর্মটা কি বলছে সেটা ভালো করে বুঝবে, ঠিক আছে। a3 b3 c3 এগুলো হলো ডিটারমিনেন্টের ভেতরে এলিমেন্টগুলো। এই ডিটারমিনেন্টটা তুমি ভাঙবে, ধরে নাও ভেঙে এই রেজাল্ট আসলো 100 ধরে নিলাম। এই ডিটারমিনেন্টটা তুমি 3x3 যেভাবে ডিটারমিনেন্ট বিস্তৃতিকরণ করে তার মানটা আসলো 100, ধরে নিচ্ছি 100 আসলো। এই ডিটারমিনেন্টের মধ্যে থেকে আমি আর একটা ডিটারমিনেন্ট তৈরি করতে চাচ্ছি, ধরে নাও del1 এমন একটা ডিটারমিনেন্ট তৈরি করলাম। সেই ডিটারমিনেন্টের কি কন্ডিশন, সেই ডিটারমিনেন্টের কন্ডিশন হলো যে এখানে আমি দুইটা সারি পরিবর্তন করছি, সেটা কিন্তু স্তম্ভের ক্ষেত্রেও তুমি করতে পারবে। আমি প্রথম সারির এলিমেন্টের জায়গায় দ্বিতীয় সারির এলিমেন্টগুলো লিখবো, আর দ্বিতীয় সারির এলিমেন্টের জায়গায় আমি প্রথম সারির এলিমেন্টগুলো লিখবো। তার মানে প্রথম সারি আর দ্বিতীয় সারি কি করলাম, পরিবর্তন করলাম। এই যে কি পরিবর্তন করলাম, স্থান পরিবর্তন করলাম। তাহলে প্রথম সারির জায়গায় আমি দ্বিতীয় সারির এলিমেন্টগুলো লিখবো, তার মানে a2 b2 c2 লিখলাম। তুমি প্রথম তৃতীয় করতে পারো, দ্বিতীয় তৃতীয় করতে পারো, যে কোনো দুইটা। তাহলে আমি কি করলাম, প্রথম আর হচ্ছে দ্বিতীয়র মধ্যে স্থান পরিবর্তন করলাম, তাহলে তুমি যে কোনো একটা করলেই হলো। আর দ্বিতীয় সারির এলিমেন্টের জায়গায় আমি প্রথম সারির এলিমেন্টগুলো লিখে দিলাম, প্রথম সারির এলিমেন্টগুলো লিখে দিলাম, এটা হচ্ছে c1, হ্যাঁ a3 b3 c3। বলছে যখন কোনো একটা ডিটারমিনেন্টের কোনো দুটি সারি বা কোনো দুটো স্তম্ভের মধ্যে যদি স্থান পরিবর্তন করো, তাহলে বলছে মানটা একই থাকবে, মানটা একই থাকবে। মানটা একই থাকবে, এই যে বলছে নির্ণায়কটার সংখ্যাগত মান বলছে অপরিবর্তিত থাকবে, মানে একই থাকে, কিন্তু তার চিহ্ন পরিবর্তিত হয়। যদি ডেল ডিটারমিনেন্টের ভ্যালুটা 100 হয় তাহলে এইটারও ভ্যালু 100ই হবে, কিন্তু তার সামনে একটা কি হবে, নেগেটিভ হবে। এটা যদি পজিটিভ হয় এটা হয়ে যাবে নেগেটিভ, আর এটা যদি নেগেটিভ হয় এটা হয়ে যাবে রেজাল্টটা পজিটিভ। তার মানে যখনই তুমি স্থান পরিবর্তন করবে তার সামনে ডিটারমিনেন্টের সামনে কি দিয়ে দিবে, একটা মাইনাস দিয়ে দিবে, ঠিক আছে। স্থান পরিবর্তন যখনই করবে দুইটা সারির মধ্যে বা দুইটা স্তম্ভের মধ্যে, তখনই তার ডিটারমিনেন্টের সামনে একটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তার মানে ডেল আর ডেল ওয়ান এর মধ্যে সম্পর্ক হলো ডেল ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ওয়ান। 4 নম্বর ধর্মটা বলছে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ যদি অভিন্ন হয় তাহলে নির্ণায়কটার মানটা কিন্তু শূন্য। ধরে নাও একটা ডিটারমিনেন্ট লিখছি ডেল, সেই ডিটারমিনেন্টে a1 b1 c1 a2 b2 c2 a1 b1 c1 এরকম টাইপের যদি কোনো একটা ডিটারমিনেন্ট দেখো, তাহলে বলছে 4 নম্বর ধর্মটা বলছে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি, সেটা কিন্তু স্তম্ভের ক্ষেত্রেও সত্য, অভিন্ন মানে যদি একই হয়, একই এলিমেন্ট হয়, তাহলে নির্ণায়কটার যদি তুমি বিস্তৃতিকরণ করো তাহলে তার মানটা কিন্তু শূন্য হবে। যেমন এই যে ডিটারমিনেন্টটা বিস্তৃতিকরণ করলে এই রেজাল্টটা কিন্তু শূন্য হবে, ধর্মটা তাই বলছে। আর ধর্ম দেখে আমরা কিন্তু
কোনো একটা ডিটারমিনেন্টের মানটা কত হবে ডাইরেক্ট কিন্তু বসাই দেবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ প্রথম যে সারি আর তৃতীয় যে সারি তার মানটা কিন্তু একই। তাহলে দেখতে পাচ্ছি এই নির্ণয়কের দুটি সারি অভিন্ন, একই রকম এলিমেন্ট আছে, তাহলে নির্ণয়কটার মানটা কিন্তু শূন্য। ধরে নাও আমি একটা ডিটারমিনেন্ট তোমাকে দিচ্ছি, উদাহরণস্বরূপ del is equal to 2 2 2 1 3 5, আর এখানে ধরে নাও 2 2 2। তাহলে এই ডিটারমিনেন্টটা কিন্তু ডাইরেক্ট তুমি রেজাল্ট 0 লিখে দিবে। এটা যদি তুমি এমনি ভাঙাও না আগের নিয়ম অনুসারে, ধরে নাও প্রথম সারির সাপেক্ষে এলিমেন্টগুলো নিয়ে আমরা এই ডিটারমিনেন্টে বিস্তৃতিকরণ করছি, তাহলে কি হবে? প্রথমটা দেখো, প্রথম সারি প্রথম স্তম্ভ বাদ দিয়ে 3 দুগুণ 6 আর হচ্ছে 5 দুগুণ 10, তারপর -2 যদি নেই তাহলে 2 এটার সাথে এটা, তাহলে হচ্ছে -10। তারপর হচ্ছে +2 যদি নেই তাহলে কি হবে? 2 - 6, 2 - 6, তাহলে এখানে পাচ্ছি -4, তার সাথে 2 গুণ -8, এখানে পাচ্ছি -8, মাইনাসে মাইনাসে যোগ মাইনাসে প্লাস 4 8 দুগুণ 16, আর এখানে দেখো -4, -4 এর সাথে 2 যখন গুণ করবো তো -8, 8 8 হয়েছে -16, +16 কেটে কুটে গিয়ে রেজাল্ট হয়ে যাবে 0। তো এইভাবে আমরা ভাঙাবো না। ধর্মাবলী যদি তুমি ডাইরেক্ট জানো তাহলে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত ডাইরেক্ট বসাই দিব, 0 বসাই দিব। 5 নম্বর ধর্মটা কি বলছে দেখো, যে কোনো নির্ণায়কের একটি সারির বা স্তম্ভের প্রতিটি পদকে একটি ধ্রুবক কে দ্বারা গুণ করলে পরিবর্তিত নির্ণায়কটির মান আগের নির্ণায়কটির মানের বলছে কে গুণ হয়। ভালো মতো বুঝবে। ধরে নাও ডিটারমিনেন্ট একটা নিলাম, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা হলো 3x3 একটা ডিটারমিনেন্ট। বলছে কোনো ডিটারমিনেন্ট বা নির্ণায়কের একটি সারির এখানে কিন্তু বলছে একটি সারির বা একটি স্তম্ভের ক্ষেত্রেও সত্য হতে পারে। বলছে প্রতিটি পদকে একটি ধ্রুবক দ্বারা গুণ করলে, হ্যাঁ ধ্রুবক দ্বারা গুণ করলে, ধরে নাও আমি দ্বিতীয় সারির প্রতিটি পদকে, এই যে নির্ণায়কটি দেখতে পাচ্ছি দ্বিতীয় সারির প্রতিটি পদকে কি করব, দ্বিতীয় সারির প্রতিটি পদকে একটা ধ্রুবক সেটা হলো কে দ্বারা গুণ করে পাই। ধরে নাও দ্বিতীয় সারির প্রত্যেকটা পদকে কে দ্বারা গুণ করছে, তাহলে নতুন আর একটা ডিটারমিনেন্ট তৈরি হবে, সেই ডিটারমিনেন্ট হলো del1। তাহলে সেই ডিটারমিনেন্টটা দেখতে কিরকম? তাহলে প্রথম সারিটা কোনো চেঞ্জ হবে না, কারণ প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্টের সাথে ধ্রুবক গুণ করি নাই, আবার তৃতীয় সারির এলিমেন্টটাও কিন্তু গুণ করিনি। তাহলে যা আছে ফিক্সড। দ্বিতীয় সারির এলিমেন্টগুলো কিন্তু চেঞ্জ হবে, কে এ টু, কে বি টু, প্রতিটি পদকে কে দ্বারা গুণ করলাম, কে সি টু। তো বলছে ডেল আর ডেল ওয়ানের মধ্যে রিলেশনটা বলছে যে গুণ যদি করা হয় তাহলে পরিবর্তন নির্ণায়কটার যে মান বের হবে তা আগের নির্ণায়কের মানের কে গুণ, তার মানে ডেল ওয়ান হবে এই যে আগের নির্ণায়কটার মানের কে গুণ, যে ধ্রুবকটা থাকবে তার কিন্তু কে গুণ। যেমন একটা উদাহরণ নিয়ে বোঝাই তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি 2x2 একটা ডিটারমিনেন্ট নিলাম, 3x ডিটারমিনেন্টটা অনেকটাই বড়, তো আমি ধরে নাও 2x2 একটা ডিটারমিনেন্ট 2 5 7 1 ধরে নাও একটা ডিটারমিনেন্ট নিলাম। এটা কিন্তু 3x3 ডিটারমিনেন্টের ক্ষেত্রেও কিন্তু সত্য, ঠিক আছে? এই ডিটারমিনেন্টটা যদি আমরা ভাঙাই তাহলে দেখতে পাচ্ছ 7 দুগুণে 14 আর এখানে 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9, রেজাল্ট হয়ে যাচ্ছে 9। এবার হচ্ছে কে মানে হচ্ছে আমি নিলাম হচ্ছে 2, একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা হয়ে নিলাম হচ্ছে 2। তো 2 দিয়ে কি করলাম, এই যে ডিটারমিনেন্ট আছে দ্বিতীয় সারির প্রতিটি পদকে দ্বিতীয় সারির প্রতিটি পদকে প্রতিটি পদকে গুণ করে পাই, হ্যাঁ দ্বিতীয় সারির প্রতিটি পদকে গুণ করে পাই। তাহলে del 1 আর একটা ডিটারমিনেন্ট তৈরি হবে, সেই ডিটারমিনেন্টটা কত হবে? 2 5, কারণ প্রথম সারির কোনো এলিমেন্ট চেঞ্জ হবে না, তারপর একটা 2 দিয়ে গুণ করলে এটা 2 আর এটা হয়ে যাবে 14, হ্যাঁ। তাহলে এখানে দেখো গুণ টুন করলে 28 হয়ে যাবে, আর এটা হচ্ছে 10, তাহলে এখানে 28 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 18, তাহলে del 1 পেলাম 18। এই 18 কে লেখা যায় 2 গুণন 9, তাহলে এই যে 9 এর ভ্যালুটা কিন্তু এখানে ডেল, তাহলে 2 গুণন ডেল, সেই del 1টা হলো 2 গুণন ডেল। তাহলে এই যে বললাম ডেল আর del 1 এর মধ্যে রিলেশন হলো del 1 এর ভ্যালুটার কে গুণ হবে, তাহলে কে যত নিবে তার কিন্তু গুণ হবে, ঠিক আছে? এখানে যেমন 2 নিলাম, 2 গুণ অফ ডেল। এবার আমরা শিখবো হচ্ছে দুটি নির্ণায়কের গুণ। তো আমি 2x2 এর ক্ষেত্রে দেখাই দিব, 3x3 এর ক্ষেত্রে কিন্তু একই রকম, ঠিক আছে? ধরে নাও একটা del 1 ডিটারমিনেন্ট নিলাম, a1 b1 a2 b2 নিলাম, আর একটা ডিটারমিনেন্ট নিলাম del 2, সেটা হচ্ছে p1 q1 p2 q2, ঠিক আছে? এই দুইটা ডিটারমিনেন্টের আমি 2x2 এর ক্ষেত্রে নিলাম, 3x3 কিন্তু একই রকম, del 1 আর del 2 গুণ করব, তখন দুটি ডিটারমিনেন্টের আমরা গুণ নির্ণয় করব। তাহলে del 1 কত, এখানে a1 b1 a2 b2, আর del 2 হচ্ছে p1 q1 p2 q2। এবার দুইটা ডিটারমিনেন্টের গুণটা ম্যাট্রিক্সের গুণের কিন্তু একটু অন্যরকম। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিভাবে করছে, প্রথম সারিটা নিলাম এলিমেন্টগুলো আর এই সাইডটা গুণ করছে, এবার বলছে সোজাসুজি ভাবে গুণ হবে, সোজাসুজি, ঠিক আছে? তাহলে a1 এর সাথে p1 একই রকম যোগ দিব, b1 এর সাথে q1 করব। আগে কি করছি, b1 এর সাথে p2 করছি, এখানে কিন্তু অনেকে গুলাই ফেলে, হ্যাঁ। বি1 এর সাথে পি2 নিছিলাম, এবার হচ্ছে বি1 এর সাথে কিউ1 কিন্তু গুণ করব। তারপরে কি করছিলাম, প্রথম সারিটা নিয়ে প্রথম স্তম্ভকে গুণ করছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এখানে কিন্তু উল্টা, প্রথম সারি প্রথম স্তম্ভ, প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম সারি গুণ প্রথম সারি প্রথম দ্বিতীয় সারি কিন্তু গুণ। তার মানে পরেরটা এলিমেন্টটা যদি আমি লিখি এটার সাথে এটা গুণ, তার মানে a1 p2 প্লাস b1
B1 Q2, প্রথম সারির সাপেক্ষে গুণ প্রথম সারি তৃতীয় সারি, দ্বিতীয় সারির সাপেক্ষে একই রকম গুণ করব এই এলিমেন্টের সাথে এটা, A2 P1 প্লাস B2 Q1, হ্যাঁ, সোজাসুজি কিন্তু গুণ, তারপর এই সারির সাথে এই সারি, তার মানে A2 P2 প্লাস B2 Q2, এইভাবে কিন্তু গুণ আমরা নির্ণয় করব। ঠিক আছে, উদাহরণ হিসেবে ধরে নাও ডেল একটা ডিটারমিনেন্ট দিলাম, ডেল 1 2 5 0 1, ডেল 2 দিলাম -1 2 1 3। এবার ডেল আর ডেল 1 এর মধ্যে গুণ নির্ণয় করবো, ডেল আর ডেল 1 আর হচ্ছে ডেল 2, তাহলে ডেল 1 হচ্ছে 2 5 0 1, গুণ হিসেবে এখানে আছে -1 2 1 3। তো গুণটা কিন্তু সোজাসুজি, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ, তার মানে -2, তারপর হচ্ছে +10, তারপরে দেখো এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ, তারপর 2 × 1 হচ্ছে 2, প্লাস 5 আর 3 গুণ করলে হচ্ছে 15। এবার এই সারিটার সাথে এই প্রথম সারি, তার মানে 0, তারপর হচ্ছে +2, তারপরে 0 +3, তাহলে এখানে দেখো বের হবে হচ্ছে 8, আর এইদিকে 17 3 0। তাহলে যেহেতু ডিটারমিনেন্ট একটা মান দেয়, তো এই ডিটারমিনেন্টটা ভাঙালে তার মান হবে 24, 24 - 0 মানে 24 হয়ে যাবে অ্যান্সার। এরপরে চিহ্নের ব্যবহার কিন্তু শিখবো, ডিটারমিনেন্টের ক্ষেত্রে চিহ্নের ব্যবহার কি সেগুলো কিন্তু জানতে হবে। ধরুন ডেল একটা ডিটারমিনেন্ট 3 × 3 ক্ষেত্রে বললাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই চিহ্নের ব্যবহার জানলে কিন্তু অঙ্কগুলো আমাদের শর্টকাট করতে সুবিধা হবে এমসিকিউ এর ক্ষেত্রে। ঠিক আছে, তুমি যখন মনে মনে ভাববে সেগুলো কিন্তু ভাবতে পারবে। তো চিহ্নের ব্যবহারটা জানা দরকার। তো মনে রাখবে এই যে প্রথম সারিকে আমরা ডিনোট করবো হচ্ছে R1 দ্বারা, R1 মানে হচ্ছে রো 1 আর রো মানে হচ্ছে সারি। R1 বলতে বোঝাবে যে প্রথম সারি, আর এটা মানে R2 মানে বোঝাবে দ্বিতীয় সারি, আর এটা হচ্ছে R3 মানে বোঝাবে তৃতীয় সারি, রো 3, হ্যাঁ, রো 3 রো 2 রো 1। আর এই যে প্রথম স্তম্ভকে আমরা লিখবো হচ্ছে C1, এই C1 কিন্তু না, C1 মানে বোঝাবে কলাম 1, কলাম 1 মানে স্তম্ভ 1। এই যে স্তম্ভটাকে আমরা ডিনোট করব C2 দ্বারা, আর এই স্তম্ভকে আমরা ডিনোট করবো হচ্ছে C3 দ্বারা। তাহলে চিহ্নের ব্যবহার মানে কতগুলো সিম্বল কিন্তু আমরা ইউজ করব। তো ধরো আমি এখানে লিখলাম R1, এইরকম একটা চিহ্ন ব্যবহার করলাম, এইরকম R1 দুই দিকে একটা তীর চিহ্ন দিলাম, আর হচ্ছে R2, এইটা মানে বোঝাবে R1 যাচ্ছে R2 তে আর R2 যাচ্ছে হচ্ছে R1 এ। যদি এরকম লিখতাম C1, এরকম করে দুই দিকে দুইটা তীর চিহ্ন C2, তাহলে C1 যাচ্ছে C2 তে আর C2 যাচ্ছে C1 এ। তার মানে R1 আর R2 এলিমেন্টের মধ্যে কিন্তু চেঞ্জ হচ্ছে, R1 আর R2 এলিমেন্টের মধ্যে চেঞ্জ। তার মানে আর একটা ডিটারমিনেন্ট যদি আমি তৈরি এখানে করি, সেই ডিটারমিনেন্টটা দেখতে কিরকম হবে, তার মানে দ্বিতীয় সারির এলিমেন্টগুলো চলে গেছে প্রথম সারিতে, আর প্রথম সারির এলিমেন্টগুলো চলে গেছে দ্বিতীয় সারিতে। তার মানে A1 এটা হয়ে যাবে B1, এটা C1, আর A3 B3 C3। সেই ডিটারমিনেন্টটা যখনই চেঞ্জ করবো তার সামনে হয়ে যাবে মাইনাস। তাহলে এই চিহ্নটা বুঝতে হবে, চিহ্নের ব্যবহার মানে এই চিহ্নটা, এই চিহ্নের মাধ্যমে বোঝায় যে R1 যাচ্ছে R2 তে আর R2 যাচ্ছে R1 এ। আর যদি একই রকম করে করতাম C1 যাচ্ছে C2 তে, C2 যাচ্ছে C1 এ। ধরে নাও আরেকটা আমি চিহ্ন ব্যবহার করলাম, সেই চিহ্নটা হলো R1 ড্যাশ, R1 ড্যাশ ইজ ইকুয়াল টু লিখলাম R1 প্লাস R2। R1 ড্যাশ মানে বোঝাবে যে R1 মানে প্রথম সারি, প্রথম সারির এলিমেন্টগুলো পরিবর্তন করছি কিরকম, R1 আর R2 যোগ করে, প্রথম সারি আর দ্বিতীয় সারি যোগ করে। যদি আমি আরেকটা ডিটারমিনেন্ট এখানে লিখি ডেল 2 যে ডিটারমিনেন্টটা তৈরি হবে সেই ডিটারমিনেন্টে R1 মানে হচ্ছে এইটা, R1 টার পরিবর্তন করলাম কিভাবে, যে R1 আর R2 যোগ করে। তাহলে এই যে প্রথম এলিমেন্টটা এখানে হয়ে যাবে A1 প্লাস A2 B1 প্লাস B2 C1 প্লাস C2, আর এটা কি হবে A2 B2 C2 A3 B3 C3। এইটা দেখো R1 টা পরিবর্তন হলো R1 আর R2 যোগ করে। একই রকম যদি আমি লিখতাম C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, তাহলে C1 কে আমি পরিবর্তন করলাম, ড্যাশ মানে পরিবর্তন, C1 আর C2 যোগ করি, মানে কলাম 1 আর কলাম 2 যোগ করি। ঠিক আছে, এইবার ধরে নাও আমি লিখলাম R2 ড্যাশ K অফ R2, কে হলো কনস্ট্যান্ট। তার মানে R2 মানে রো 2, দ্বিতীয় সারিকে আমি পরিবর্তন করলাম, সেই কিভাবে পরিবর্তন করলাম, কে গুণ করি, কে একটা ধ্রুবক, সেই কে গুণ দ্বারা আমরা পরিবর্তন করলাম R2 এর এলিমেন্টগুলো। তার মানে ডেল 3 ধরে নাও আরেকটা ডিটারমিনেন্ট আমি তৈরি করছি, সেই ডিটারমিনেন্টটা কত হবে, তাহলে প্রথম সারির এলিমেন্টগুলো কোনো চেঞ্জ হবে না, A1 B1 C1, তাহলে দ্বিতীয় সারির এলিমেন্টগুলোর সাথে কে গুণ হয়ে যাবে, কে A2 কে B2 কে C2, আর এটা হচ্ছে A3 B3 C3। ঠিক আছে, A3 B3 C3, এইটা গেল হচ্ছে নোড 1 বা নোড এ, এটা হচ্ছে নোড এ। ঠিক আছে, এটা হচ্ছে নোড এ। এবার নোড 2টা বা নোড বিটা ভালো মতো কিন্তু জানবে। আচ্ছা, ধরে নাও আমি ডেল একটা ডিটারমিনেন্টটা রাখলাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এই যে ডেল ডিটারমিনেন্টে একটা পরিবর্তন করলাম, সেই পরিবর্তনটা হলো ধরে নাও R2 কে পরিবর্তন করলাম, কে একটা ধ্রুবক, সেই কে ধ্রুবকটা R2 এর সাথে গুণ করলাম, তাহলে নতুন আরেকটা ডিটারমিনেন্ট তৈরি হবে, সেই ডিটারমিনেন্টটা হলো ডেল 1। সেই ডেল 1 ডিটারমিনেন্টটা কত হবে, এখানে হচ্ছে A1 B1 C1 কে A2 কে B2 কে C2, আর এটা হচ্ছে A3 B3 C3। এবার তোমাকে বললাম যে ডেল আর ডেল 1 এর মানটা আমি সেম রাখবো, ডেল আর ডেল 1 এর মানটা সেম রাখবো।
তো আগের নিয়ম অনুসারে বুঝতেই পারছো যে ডেল আর ডেল ওয়ানের মধ্যে রিলেশনটা কি হতো, ডেল আর ডেল ওয়ানের মধ্যে রিলেশনটা হতো কে অফ ডেল, হ্যাঁ, ডেল ওয়ান ইজ ইকুয়াল টু কে অফ ডেল। তো এবার তোমাকে বললাম ডেল আর ডেল ওয়ানের মানটা সেম রাখবো। তো তখন বলছে কোনো একটা শাড়িকে যদি কোনো একটা ধ্রুবক দিয়ে তুমি গুণ করো আর তুমি ডেল আর ডেল ওয়ানের মানটা সেম রাখতে চাও, তখন বলছে এই যে ধ্রুবকটার অনন্যক দিয়ে বাইরে গুণ রাখতে হবে। অনন্যক দিয়ে বাইরে গুণ মানে ওয়ান বাই কে দিয়ে গুণ করতে হবে। দুটি এ এর অনন্য কি হবে, ওয়ান বাই এ, যাতে তাদের গুণফলটা কত হয়ে যায়, ওয়ান হয়ে যায়। তাহলে যে ধ্রুবকটা দিয়ে তুমি কোনো সারি বা স্তম্ভের এলিমেন্টকে গুণ করবে, যদি ডেল আর ডেল ওয়ানের মানটা সেম রাখতে চাও, তাহলে বাইরে কিন্তু ওয়ান বাই কে দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, ওয়ান বাই কে দিয়ে গুণ করতে হবে। এবার ধরো আমি আরেকটা পরিবর্তন করলাম, আর টু কে পরিবর্তন করলাম কে আর, আর থ্রি কেও পরিবর্তন করলাম। ধরে নাও এটা হচ্ছে কে, কে টু দিই, আর একটা ধরে নাও কে থ্রি আর থ্রি দিলাম। তার মানে আর টু কে পরিবর্তন করলাম কে দ্বারা গুণ করলে, আর আর থ্রি কে পরিবর্তন করলাম কে থ্রি দ্বারা গুণ করে। তার ডেল টু আর একটা ডিটারমিনেন্ট তৈরি হলো। সেই ডেল টু ডিটারমিনেন্টটা কিরকম, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান যা আছে তাই। তাহলে ডেল আর টু মানে রো টু মানে হচ্ছে দ্বিতীয় সারির এলিমেন্ট গুলো কে টু দ্বারা গুণ করলাম। তাহলে এটা হয়ে গেল কে টু এ টু, এটা হয়ে গেল কে টু বি টু, এটা হয়ে গেল কে টু সি টু, হ্যাঁ। আর এদিকে হচ্ছে এ টু এ থ্রি, আর আর থ্রি কে পরিবর্তন, সরি আর থ্রি কে পরিবর্তন করলাম কে থ্রি দ্বারা গুণ করলাম। তাহলে এটা হয়ে যাবে কে থ্রি এ থ্রি, কে থ্রি বি থ্রি, আর কে থ্রি সি থ্রি গুণ করলাম। ঠিক আছে, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি এলিমেন্টগুলো। তো আমি বললাম ডেল আর ডেল ওয়ানের ডেল টুর ভ্যালুটা সেম রাখবো, ডেল আর ডেল টুর ভ্যালুটা সেম। তাহলে কি করবো, যে যে ধ্রুবকগুলো দিয়ে গুণ করলাম সারিগুলোকে, সেই ধ্রুবকের অনন্যগুলো বাইরে কিন্তু গুণ রাখতে হবে। তাহলে ওয়ান বাই কে টু ওয়ান বাই কে থ্রি, ঠিক আছে। এবং আর একটা কিন্তু বিষয় এখানে জানতে হবে, ধরো ডেল একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, কে এ ওয়ান, কে বি ওয়ান, কে সি ওয়ান, এ টু বি টু, সি টু, এ থ্রি বি থ্রি, সি থ্রি। এই ডিটারমিনেন্টে তোমাকে ধরে নাও মান বের করতে হলো। যদি কোনো ডিটারমিনেন্টে দেখো যে কোনো একটা সারি কোনো একটা স্তম্ভের কোনো একটা এলিমেন্ট কমন যাচ্ছে, তাহলে সেই কমন এলিমেন্টটাকে তুমি বের করে দিতে পারো। ঠিক আছে, যেমন এখানে প্রথম সারিতে দেখতেই পাচ্ছ কে গুণ আছে বা কমন আছে, সেই কেটাকে বের করে তুমি এরকম করে লিখতে পারো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু, সি টু, এ থ্রি বি থ্রি, সি থ্রি। যদি দুইটা কমন থাকতো, দুইটা এলিমেন্টই কিন্তু বের করে দিতাম। ধরে নাও আমি তোমাকে একটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে দিলাম, ডেল ইকুয়াল টু ধরে নাও টু ফোর ফাইভ টেন। এই ডিটারমিনেন্টে যদি তুমি ভাঙাও, তাহলে ভাঙালে রেজাল্টটা কত হবে, টু ক্রস টু এর ক্ষেত্রে দেখলাম, থ্রি ক্রস থ্রি এর ক্ষেত্রে একই। তাহলে এই যে দশ দুগুণ কুড়ি, কুড়ি থেকে কুড়ি বিয়োগ, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল শূন্য, হ্যাঁ। এবার আমি তোমাকে বললাম যে এই ডিটারমিনেন্টে এইভাবে না ভেঙে এইভাবে ভাঙো, দেখবে যে কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভে কোনো একটা এলিমেন্ট কমন যাচ্ছে কিনা। আমি যদি বলি এই দুটো এলিমেন্টের কমন কি দুই, তাহলে দুই কিন্তু বের হবে। আর এই দুইটার পাঁচ, তাহলে বলছে পাঁচটাকে বের করো। তাহলে একটা ডিটারমিনেন্ট পাবো এখানে কি, ওয়ান টু ওয়ান টু, এটা পাচ্ছে ওয়ান টু ওয়ান টু। এবার এদিকে বাইরে গুণ করলে দশ। আর এইটা দেখো এখানে কমন নেওয়ার উদ্দেশ্য হলো এই জায়গাটা ছোট হয়ে যাওয়া, ছোট হলে সুবিধা গুণ করতে। তাহলে দুই একে দুই, দুই একে দুই, দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য, শূন্যর সাথে দশ গুণ করলে সেই রেজাল্টটা শূন্যই হবে। ঠিক আছে, তো তুমি এইভাবে করতে পারো, যদি কমন থাকে কমন নিয়ে বের করে গুণ করতে পারো। পেজ বের করবে হচ্ছে 176। তো আজকে হচ্ছে আমরা সোজা টাইপের কয়েকটা কোশ্চেন আলোচনা করব, নেক্সট দিন কিন্তু একটু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখো, 2 নম্বর কোশ্চেনটা থেকে আসি। কি বলছে, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কটির মান কত হবে। তো আমরা কি জানি, কোনো একটা নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ যদি একই হয়, তাহলে সেই নির্ণায়কটির মানটা কিন্তু শূন্য হয়। কিন্তু এখানে দেখো অপশনে শূন্য কোনো কিছুই নেই, জিরো নেই, এ বি সি ডি অপশনে কিন্তু নেই। তাহলে ডি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট, যে এদের কোনোটিই নয়। এরপর আসি 4 নম্বর কোশ্চেনটা। কি বলছে দেখো, যে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা বলছে জিরো, তাহলে বলছে একটি বীজ যদি -9 হয়, তাহলে অপর বীজ দুটি কত। তার মানে এই যে ডিটারমিনেন্টটা ভাঙালে তিনটে বীজ বের হবে। যদি একটা বীজ -9 হয়, তাহলে বলছে অপর বীজটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো দেখো প্রদত্ত এখানে আছে এক্স থ্রি সেভেন, টু এক্স টু, সেভেন সিক্স এক্স ইজ ইকুয়াল টু জিরো। তো এই ডিটারমিনেন্টটা বিস্তৃতিকরণ করবে, ডাইরেক্ট আমরা যেমন টু এ পার্টে শিখে আসছি। তো প্রথম সারির সাপেক্ষে করলে এক্স হচ্ছে প্রথমটা এলিমেন্ট নিলে, তাহলে এখানে টু ক্রস টু ডিটারমিনেন্টে পড়ে থাকবে এক্স এক্স গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস থ্রি, তারপর দেখো মাইনাস থ্রি নিলে হচ্ছে টু এক্স মাইনাস ফোরটিন, তারপর হচ্ছে প্লাস সেভেন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে টুয়েলভ মাইনাস সেভেন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এক্স এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এখানে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স মাইনাস সিক্স এক্স, 42 কিন্তু প্লাস হয়ে যাবে 84, আর এখানে হচ্ছে 49 এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখানে দেখো এক্স কিউব
এই যে -12x -6 মানে 18x এর সাথে -49x, তাহলে এটা হয়ে যাবে 67x প্লাস 42 আর 84 যোগ করবে হয়ে যাবে 162 ইকুয়াল টু 0। তো দেখো এটা মিডিল টার্ম ফ্যাক্টর যাবে না, কারণ এখানে ঘাত 3-এর পর 1 আছে, তো এটা জিরো ফ্যাক্টরে করতে হবে। জিরো ফ্যাক্টরে করতে দেখতে হবে, জিরো ফ্যাক্টরে আমাদের নিয়ম কি দেখতে হবে, এক্স এর কোন এমন ভ্যালু বসাবো এইখানটায় যাতে করে বাম পক্ষে বসালে ডান পক্ষ 0 আসে। তাহলে মনে রাখবে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো জিরো ফ্যাক্টরে করতে হলে কি করতে হবে বলতো, এক্স এর ভ্যালুটা 0 +-1 +-2 করে পুট করতে হয়। তাহলে 0 পুট করলে কি বাম পক্ষে এখানে বসালে কি 0 আসবে? কখনোই আসবে না, 126টা থেকে যাবে। 1 পুট করলেও আসবে না, -1 পুট করলেও আসবে না। এবার +2 যখন এক্স এর ভ্যালু পুট করবে না, তো দেখো এই যে বাম পক্ষে যদি আমি ভ্যালুটা বসাই 2 এর কিউব -67 গুণন হচ্ছে 2 আর 126 যোগ করো, 2 এর কিউব হচ্ছে 8 আর এখানে হচ্ছে 7 দুগুণ 14 আর এখানে হচ্ছে 12, 134 প্লাস হচ্ছে 126, 126 আর হচ্ছে 8 যোগ করলে 134, থেকে 134 বিয়োগ করলে 0 আসবে। তাহলে এক্স এর আমি কোন ভ্যালু নেব যাতে করে বাম পক্ষে বসালে ডান পক্ষ 0 আসে। তাহলে এক্স এর ভ্যালু 2, এই এক্স এর ভ্যালু 2টা এই দিকে নিয়ে আসো, সমান সমানের এই দিকে নিয়ে আসো। তাহলে প্লাস ছিল এইদিকে আসলে মাইনাস, এই ভ্যালুটা না 3 বার লিখবে, x-2 x-2 x-2, এই যে x-2 3 বার লিখবে ইজ ইকুয়াল টু 0। এবার জিরো ফ্যাক্টরের নিয়ম হলো এখানে এক্স এর আমি পাওয়ার কত নিব যাতে করে প্রথমটা এক্স কিউব আসে, তাহলে নিশ্চয়ই 2 নিতে হবে। তাহলে এখানে গুণ করলে হবে x³ - 2x², কিন্তু এখানে কোনো x² পার্ট নেই, তাহলে -2x² কে সরাতে হবে, সেই জন্য 2x দিয়ে গুণ করব। তাহলে 2x দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে +2x² -4x হলো এখানটায়। তারপর দেখো এখানে হচ্ছে -66x আছে, কিন্তু তোমার এখানে -4x আছে, তাহলে -63x আবার শর্ট, তাহলে -63 দিয়ে গুণ করবে। 63 দিয়ে গুণ করলে -63x আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 6 126 কিন্তু পাচ্ছ। তাহলে উপরের গুলো কাটাকুটি করো, দেখো এই লাইনটাই পাবা। তাহলে এই যে সবগুলো টার্ম থেকে কমন যায় x-2, তাহলে পড়ে থাকবে x² + 2x - 63 = 0। তো এইখান থেকে তো x এর মানটা সহজেই বের হবে। তো এইখানে আমরা মিডিল টার্ম করবো, মিডিল টার্ম যদি এখানে নির্ণয় করি তাহলে দেখো 7 নং 63, তাহলে x² - 9x - 7x - 63 = 0। তো এগুলো গুণ টুন করে এখানে পাবো x-2, তাহলে এখানে মিডিল টার্ম করে দেখবে x + 9 একটা টার্ম পাবে, x - 7 একটা টার্ম পাবে। তো এখান থেকে x এর যে ভ্যালুগুলো সেটা বের হবে 2 -9 আর হচ্ছে 7। তো একটা ভ্যালু তোমার দেওয়া আছে কত, -9, একটা 20 মানে x এর ভ্যালু দেওয়া আছে একটা -9, তাহলে অপর বীজ দুটি কত, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2,7। এটা হচ্ছে সি নাম্বার অপশনে কিন্তু আছে। দেখো এরপর একটা নোট আমরা জেনে তারপর কিন্তু আমরা অঙ্কটা আসবো। আমি একটা 2x2 ডিটারমিনেন্ট যদি নিই, সেই 2x2 ডিটারমিনেন্টের এখানে এলিমেন্টগুলো কী হবে, প্রথম এলিমেন্টটা হচ্ছে a11 a12, তারপরে সেকেন্ড রো হচ্ছে a21 a22, হ্যাঁ a22। এবার এই যে ডিটারমিনেন্টটার আমি দ্বিতীয় সারির দুটি এলিমেন্টের আমি সহ উৎপাদক নির্ণয় করবো। ধরে নাও এই ছোটো হাতের a21, এই যে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভের এলিমেন্টটার আমি সহ উৎপাদক নির্ণয় করবো, সহ উৎপাদক। সেই সহ উৎপাদকটা এখানে আমি একটা সিম্বল দিলাম, বড় হাতের এ হচ্ছে 21, তাহলে এই যে ছোট হাতের a21 এর সহ উৎপাদকটা হচ্ছে এ বড় হাতের a21 দ্বারা আমি ডিনোট করলাম। তার মানটা কত, তার মানটা কীভাবে নির্ণয় করবো, একটা ফর্মুলা কিছু -1 এর পাওয়ারটা দিতে হবে সারি প্লাস স্তম্ভ, তাহলে এটা দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ আর কোন এলিমেন্ট হবে, এই যে a12, এটা কিন্তু নির্ণয় 2 এ পার্টে আমি তোমাদের বলছিলাম। তাহলে এখানে ভ্যালুটা কত হয়ে গেল -a12, -a12। তার মানে এখানে আমি যদি বলি যে বড় হাতের a21 এর ভ্যালুটা কত, তাহলে বড় হাতের a21 এর ভ্যালুটা হচ্ছে -a12, ঠিক আছে। আমি ছোট হাতের a21 এর সহ উৎপাদকটা ডিনোট করলাম a21, হ্যাঁ বড় হাতের a21, এখানে 21 আছে এখানে 21 দিলাম, ছোট হাতেরটা জায়গায় কি দিলাম বড় হাতের, তার ভ্যালুটা হচ্ছে -a12। এবার দ্বিতীয় এলিমেন্টটা ধরে নাও a22 এর সহ উৎপাদকটা এখানে ডিনোট করলাম a22, ছোট হাতের a22 যে হ্যাঁ সহ উৎপাদক আমি বড় হাতের a22 দ্বারা ডিনোট করলাম। তাহলে তার মানটা কত হবে, ফর্মুলা কি বলছে -1 এর পাওয়ার সারি প্লাস স্তম্ভ, সারি হচ্ছে দ্বিতীয়, স্তম্ভ হলো দ্বিতীয়, তাহলে কোন এলিমেন্টটা হবে, এই এলিমেন্টটার সহ উৎপাদক কোনটা হবে a11, তাহলে এখানে -1 এর পাওয়ার যেহেতু জোর তাহলে a11 হবে। তার মানে এইটা ইমপ্লাইজ করবে বড় হাতের a22 এই যে এলিমেন্টটার মান হচ্ছে এই ছোট হাতের a11, ছোট হাতের a11।
তো এখানে বলছে এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে এখানে যদি প্রথম সারির প্রথম এলিমেন্টটা ভালো করে বুঝবে, প্রথম সারির প্রথম এলিমেন্টটা, হ্যাঁ, প্রথম সারির প্রথম এলিমেন্টটা কত A11, আর দ্বিতীয় সারির এই এলিমেন্টটার সহ উৎপাদক, সেটা কত, আমি এখানে কত ডিনোট করলাম, A21 বড় হাতের A21 যোগ করি প্রথম সারির এই এলিমেন্টটা বলছে A12, দ্বিতীয় সারির এই এলিমেন্টটার সহ উৎপাদক মানে A22 যদি এইভাবে গুণ করে যোগ করে দিই তার মানটা কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এটা 2x2 ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে যেমন হলো, 3x3 ডিটারমিনেন্টের ক্ষেত্রেও কিন্তু একই। তার মানে তখনটা এখানে কত হচ্ছে A13টা নিতাম আর এখানে A23টা নিতাম, তাহলে কিন্তু এই 23 যে সহ উৎপাদকটা বের হতো, সেই 23 এলিমেন্টের সহ উৎপাদক একই রকম করে গুণ করলে কিন্তু রেজাল্ট জিরোই হবে। যেমন একটা উদাহরণ দেখে তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও আমি একটা ডিটারমিনেন্ট নিলাম 2 5 7 8, ধরে নাও নিলাম। এবার এখানে দেখতেই পাচ্ছ এটা A12 আর এটা হচ্ছে A21 আর এটা হচ্ছে A22। তো আমি এই এলিমেন্টটা সাতের, তার মানে সাতের মানে কত A21, তাহলে সাতের আমি ধরে নাও সহ উৎপাদকটা নির্ণয় করবো, সহ উৎপাদক সেটার আমি নাম এখানে কত দিয়েছিলাম বা ডিনোট করছিলাম কি সিম্বল দিয়ে, A21, তাই না, A21। তাহলে সাতের সহ উৎপাদক কত হবে বলুন, -1 এর পাওয়ার, হ্যাঁ, সারি প্লাস স্তম্ভ, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, এবং কোন এলিমেন্টটা হবে +5, এই যে এই এলিমেন্টটা +5, তার মানে এখানে হয়ে যাবে -5। তাহলে A21 এর ভ্যালুটা হয়ে গেল -5। তাহলে 7 এর ভ্যালুটা, এবার যদি আমি বলি 8 এর সহ উৎপাদক আমি এখানে কি দ্বারা ডিনোট করছি, A22, যেহেতু এটা A22 ছোট হাতের A22 এলিমেন্টের আমি সহ উৎপাদক নির্ণয় করছি, বড় হাতে A22 সিম্বল দ্বারা ডিনোট করলাম, তাহলে তার মানটা -1 এর পাওয়ার সারি প্লাস স্তম্ভ, সারি হচ্ছে দ্বিতীয় এবং স্তম্ভ হলো তৃতীয়, এই এলিমেন্টটার সহ উৎপাদক এই দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে কত সেটা 2, তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 4, হ্যাঁ, তাহলে পজিটিভ হবে, তাহলে এটা হয়ে গেল 2। এখন দেখো রুলটা ভালো করে বুঝবে, এখন বলছে যে প্রথম সারির এলিমেন্ট A11 আর হচ্ছে দ্বিতীয় সারির সহ উৎপাদক A21 প্লাস প্রথম সারির এই এলিমেন্ট মানে A12 আর এই দ্বিতীয় সারির এই এলিমেন্টের সহ উৎপাদক মানে A22 যোগ করলে তার রেজাল্ট কিন্তু শূন্য আসে। তো এখানে আমরা চেক করে দেখবো, তাহলে A11 এখানে কত, A11 বলছে 2 গুণন, দেখো A21 এর ভ্যালুটা কত, A21 এর ভ্যালুটা হচ্ছে -5 প্লাস A12 এর ভ্যালু, যে এটা হচ্ছে 12 এর ভ্যালু 5 ইন্টু A22 এর ভ্যালুটা কিন্তু 2, তাহলে গুণ করো তো, মাইনাস এখানে 10 প্লাস হচ্ছে 10, তাহলে রেজাল্ট হয়ে গেল কিন্তু 0। সেই কনসেপ্টটা কাজে লাগাই এই 5 নম্বর অঙ্কটা কিন্তু 3x3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে একই হবে, ঠিক আছে। তাহলে বলছে A যদি একটা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় আর সেই ডিটারমিনেন্ট এটার ভ্যালুটা যদি -7 হয়, তাহলে হচ্ছে A11 বড় হাতের A21, A12 বড় হাতের A22 প্লাস A13 বড় হাতের A23 এর মান কত হবে। আর এই যে ভালো করে এই লেখাটা পড়বে, হচ্ছে বড় হাতের AIJ হলো ছোট হাতের AIJ এর সহ উৎপাদক। এখানে বলছে A হলো একটা 3x3 ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আকারে যদি আমি লিখি তাহলে সেই ডিটারমিনেন্ট এখানে দাঁড়াবে A11, A12, A হচ্ছে 13, তারপর হচ্ছে A21, A22, A23, A31, A32, A33। আর এখানে বলছে AIJ হলো ছোট হাতের AIJ সহ উৎপাদক, তার মানে AIJ এর সহ উৎপাদক হলো, আমি ডিনোট করছি এখানে AIJ দ্বারা, তোমাকে নির্ণয় করতে বলছে A11 A21 প্লাস A12 A22 প্লাস A13 ইন্টু হচ্ছে A23। তাহলে দেখো A11 এখানে ভালো করে লক্ষ্য করো, A11 A11 এই যে A21 আর হচ্ছে A12 আর A13, তুমি এলিমেন্টগুলো দেখতেই পাচ্ছ এগুলো, এইবার এইখানে দেখো তো A21টা কি, A21 হলো A21, এখানে যদি আমি I এর জায়গায় 2 বসাই আর যে জায়গায় আমি 1 বসাই, তাহলে A21 এর সহ উৎপাদক হচ্ছে A21, তার মানে এই যে A21 এলিমেন্টার সহ উৎপাদক হলো A21, তাই না। A22 এলিমেন্টার, এই যে 22 এলিমেন্টার সহ উৎপাদক হলো A22, A23 এলিমেন্টার সহ উৎপাদক হলো A23। এবার বলছে এই প্রথম সারির এই এলিমেন্টটা এবং দ্বিতীয় সারির এই এলিমেন্টার সহ উৎপাদক যদি গুণ করি, যোগ প্রথম সারির এই এলিমেন্টটা আর দ্বিতীয় সারির এই এলিমেন্টটার সহ উৎপাদক যদি গুণ করি, যোগ এই এলিমেন্টটা এবং এই সহ উৎপাদকটা গুণ করি, তাহলে তার রেজাল্টটা কত আসবে, একটু আগে দেখলাম এটার অ্যান্সার কত আসবে, 0, তাহলে 0 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক কিন্তু সমাধান শিখবো, ঠিক আছে।